হ্যালো এভরিওয়ান। তো আমরা হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস পড়ছিলাম এবং আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিনা কোথাও না কোথাও 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্ম ফেল হয়ে গেছিল, কিভাবে আমাদের ধোকা দেওয়া হয়েছিল। তো তার রিটালিয়েশনে মহাত্মা গান্ধী নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ করেছিল। তো কোথাও না কোথাও দেখো ব্রিটিশরা এই টাইমে অনেকটাই প্রেসারে পড়ে গেছে, রাইট? তো এই জন্য 1919 পরে ঠিক 10 বছর বাদে, মানে আমার বক্তব্য 1929 সালে আমাদের নেক্সট টার্মস অ্যান্ড কন্ডিশন, নেক্সট কোনো একটা আমাদের কিভাবে কনস্টিটিউশনাল একটা অ্যাক্ট বানানোর কথা ছিল, কিন্তু প্রেসারে পড়ে 1987 ঠিক 2 বছর আগে ইন্ডিয়াতে সাইমন কমিশন চলে এসছে। কিসের জন্য? আমাদের এই ল এবং আমাদের ফান্ডামেন্টাল ল রিভাইজ করার জন্য। তো তোমরা এটা পড়েছো, সাইমন কমিশনের কথা পড়েছো, যেখানে কোনো ইন্ডিয়ান ছিল না বলে আমরা খুব প্রোটেস্ট করেছিলাম এবং যেখানে লালা লাজপত রায়ের উপর মানে লাঠি দিয়ে মানে মৃত্যু হয়ে যায়, তারপরে ভগৎ সিং অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এগুলো তোমরা হিস্ট্রিতে পড়ে নেবে। তো মোট কথা সাইমন কমিশন 1927 আসে। আমাদের পরবর্তী অ্যাক্ট কিভাবে দেওয়া হচ্ছে দেখো, 1927 সাইমন কমিশন আচ্ছা 1927। আচ্ছা, তো এর পরে কি হয়েছে? 1927 যে সাইমন কমিশনের রিপোর্ট এরা টেবিল করে 1930-তে, ঠিক আছে? প্লাস তোমরা জানো আমাদের 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, যেটা ইন্ডিয়ার বড় বড় পার্টির যারা মানে লিডার তারা গিয়ে ইংল্যান্ড গভর্নমেন্টের সাথে ডিসকাস করা হয়েছিল লন্ডনে, যে কি হ্যাঁ ইন্ডিয়াকে কিভাবে স্বাধীনতা দেওয়া যায় এবং কতদূর লিগাল পাওয়ার দেওয়া যায়, কতদূর পলিটিক্যাল পাওয়ার দেয়, এসব ডিসকাস হয়েছিল। কোথায় হয়েছিল? 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে, যেখানে তোমাদের কোশ্চেন আসবে যে এমন কোন লোক ছিল যে 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই ছিল, উপস্থিত ছিলেন। বি.আর. আম্বেদকর। কংগ্রেস কোন রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করেছিল? সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে, যেখানে মহাত্মা গান্ধী কংগ্রেস ধরে পার্টিসিপেট করেছিল। মহাত্মা গান্ধীর সাথে গেছিল সরোজিনী নাইডু। এবং কি হয়েছে? তো এই সাইমন কমিশনের রিপোর্ট 1930-এ টেবিল করা হয়, প্লাস 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের যে কথা হয়েছিল ব্রিটিশদের সাথে আমাদের, টেবিল কনফারেন্স রিপোর্ট প্লাস গান্ধী আর ওই প্যাক্ট হয়েছিল না, ওখানেও আমরা কিছু ডিমান্ড করেছিলাম ব্রিটিশদের থেকে আর কি। তাতে যা কনক্লুশন যেটা বেরিয়েছিল আর কি, গান্ধী আরউইন প্যাক্টের রিপোর্ট, এই টোটালটাই সবকিছু নিয়ে আমরা বানিয়েছিলাম, আর রাদার এই সূত্রে ব্রিটিশরা বানিয়েছিল কি হোয়াইট পেপার অফ কনস্টিটিউশনাল রিফর্মস। এই হোয়াইট পেপার অফ কনস্টিটিউশনাল রিফর্মস এর ভিত্তিতে ব্রিটিশরা আমাদের দিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো আজকে আমাদের টপিক কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, রাইট? তো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কি বলছে? সবার প্রথম ফার্স্ট টাইম আমাকে একটা ফেডারেশন অ্যালাউ করা হলো। হ্যাঁ, তোমরা সবাই মিলে দেখো তোমাদের এই ফেডারেশন অ্যালাউ করলাম, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড থিং কি? ফার্স্ট টাইম এবার আমাদের ট্রু ডিভিশন অফ পাওয়ার দেওয়া হলো, রাইট? কি বললাম? ট্রু ডিভিশন অফ পাওয়ার। একটা হবে ফেডারেলিস্ট, একটা হবে প্রভিন্সিয়ালিস্ট, একটা হবে কনকারেন্ট লিস্ট। তো প্রথম কথা কি হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আমাকে কি দিচ্ছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আমাকে কি দিচ্ছে? সর্বপ্রথম আমাকে ট্রু ফেডারেশন বানানোর প্রতিশ্রুতি দিচ্ছে, এবং কি আমাকে যেটা আমি আগের বার চেয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রভিন্সিয়াল অটোনমি আমরা চেয়েছিলাম, কি ট্রু ডিভিশন অফ পাওয়ার, যেখানে কি আমরা ঠিক দিয়ে দিলাম 3টে লিস্ট বানিয়ে দাও, সেই অনুযায়ী আমরা স্পেসিফিক্যালি সাবজেক্ট থাকবে যে অ্যাকর্ডিংলি সবাই প্রভিন্স কোন ল বানাবে বা ল বানাবে, সেটা আমাদের দিয়ে দিয়েছে। মুবারক হোক, রাইট? আচ্ছা, থার্ড কি? ওই যে ডায়ার্কি দেওয়া হয়েছিল না সেন্ট্রাল লেভেলে, ডায়ার্কি abolished at center.
এবং প্রভিন্সিয়াল লেভেলে এটা আর কি ইন্ট্রোডিউস করা হলো, ঠিক আছে, ইন্ট্রোডিউসড অ্যাট প্রভিন্সিয়াল লেভেল। মানে কি প্রভিন্সিয়াল লেভেলে যে দুটো হাউস থাকে, তো সেখানে কি যে মানে একটা হাউস থাকবে কি শুধুমাত্র তাদের অ্যাডভাইজারি পাওয়ার থাকবে আর কি, এবং যেটা আমরা আগের বার চেয়েছিলাম যে সেন্ট্রাল লেভেলে আমাদের ট্রু লেজিসলেটিভ পাওয়ার লাগবে কাউন্সিল অফ স্টেটের, সেটা আমাদের দেওয়া হলো, রাইট। এবং কিন্তু তাও দেখো তার মানে তো মনে হচ্ছে প্রায় আমরা যা যা চেয়েছিলাম সবই পেয়ে গেছি। গান্ধীজি বলছে, গান্ধীজি এবার আমাদের কোনো ভুল হচ্ছে না তো, এবার কি আমরা যা চেয়েছিলাম পেয়ে গেছি? হ্যাঁ, এবার তো আমরা পেয়ে গেছি। কিন্তু তাহলে তো এবার ফেডারেশন হয়ে আমাদের ডোমিনিয়ন তো মানে রাস্তা পুরো ক্লিয়ার না, কিন্তু তাও এটা সম্ভব হলো না। কেন হলো না? বিকজ ওই যে বলেছিলাম না, ওই যে যারা রাজওয়াড়া আছে, দে সেড নো, আমরা কোনো ফেডারেশনের পার্ট হতে চাই না। কেন আমি আগের ভিডিওতে বলেছিলাম, রাইট? ওদের তো একদম বিন্দাস লাইফ চলছিল। তো ব্যাপার হয়েছে কি, রাজওয়াড়া নো করে দিল। তার মানে আমি বলবো ইভেন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইভেন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তোমাকে যদি বলে এটা কি সাকসিড করেছিল না ফেল করেছিল? ফেইল্ড। কেন? এটাও ফেডারেশন ফর্ম করতে পারেনি, ফেইল টু ফর্ম এ ফেডারেশন। এবার দেখো মানে সত্যি কথা বলতে গেল তো দেখো আমাদের এখন ব্রিটিশদের থেকে কিছু চাওয়ার আছে কি? এবার আমরা যদি বলি আমাদের দাবি মানতে হবে বা কিছু একটা ব্যাপার, তো ওই টাইমের ভাইসরয় মানে যিনি ছিলেন লর্ড লিনলিথগো, হ্যাঁ, তো উনি বলছে যে আরে বাবা তোমরা যা চেয়েছিলে সব আমি তোমাদের দিয়ে দিয়েছি, এবার তোমাদের যে রাজওয়াড়া আছে, তোমাদের যারা প্রিন্সেস আছে তারা রাজি হচ্ছে না, এখানে আমি কি করবো, রাইট? তো তোমার যদি মনে হয় তুমি তাদের সাথে গিয়ে কথা বলো, তারা যদি তোমার সাথে ফেডারেশনে জয়েন করে, আমাদের পক্ষ থেকে তোমরা যা চেয়েছিলে দিয়ে দিয়েছি, রাইট? তোমাদের মধ্যে সেই ইউনিট নেই, আমি কি করতে পারি, রাইট? তো এবার কিন্তু এবার এই অবস্থা আমাদের সাথে চমৎকার হয়ে গেছে। কি হয়ে গেছে? এখানে হঠাৎ করে প্রথম ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, এবার হিটলার কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। কি ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়ে গেছে। হিটলার কি, হিটলার এখন সেই মানে ডেফিনিট হয়ে গেছে না, ডেফিনিট ওয়ার, হ্যাঁ, তো ওর জীবনের মকসাদ হয়ে গেছে যেভাবে হোক ব্রিটিশদের মারবো। হ্যাঁ, হিটলার কি করেছে, ব্যাটেল অফ ব্রিটেন স্টার্ট করেছে, এবং এই টাইমে মানে এবং জাপান ওদিক থেকে ইংল্যান্ডকে অ্যাটাক করে দিয়েছে। কোথাও না কোথাও আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বানিয়ে কোথাও না কোথাও ব্রিটিশদের উপর প্রেশার ক্রিয়েট করছে। তো এরকম একটা অবস্থায় না প্রথমবার ব্রিটিশরা ওয়ার্ল্ড পাওয়ার, ওই টাইমের প্রথমবার ব্রিটিশরা নিজেদের সার্ভাইভালের জন্য লড়াই করছিল, লড়াই করছিল এই টাইমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে আর কি। তো এই টাইমে প্রথমবার ব্রিটিশরা নার্ভাস হয়ে যায় যে হ্যাঁ এবার তো মনে হচ্ছে আমাদের অনেক মানে সমস্যাই হচ্ছে আর কি। তো এইবার ব্রিটিশরা আমাদের একটা অফার দেয়, ঠিক আছে? ওই টাইমে 8 আগস্ট 1940 ওই টাইমের ভাইসরয় লর্ড লিনলিথগো আমাদের একটা খুব ভালো অফার দেয় যে দেখো আমরা এখন বিপদের মধ্যে পড়েছি, তো আমরা কি করবো? আচ্ছা দেখো, তোমরা ফেডারেশন চেয়েছিলে, ভালো করে বোঝো, তোমরা ফেডারেশন চেয়েছিলে, আমরা ফেডারেশন দিয়েছিলাম, তাও তোমরা ফেডারেশন বানাতে পারোনি, কারণ তোমাদের মধ্যেই লোক রাজি হয়নি, রাইট? তো তোমরা যদি এখন ধরো আমরা চাপের মধ্যে আছি, তো আমার বক্তব্য তোমরা যদি এই যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে আমাদের হেল্প করো ইন্ডিয়ান আর্মি দিয়ে, ঠিক আছে, তোমরা যদি আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2-তে হেল্প করো, গান্ধীজিকে বলছে, তাহলে আমরা কি করব, আমরা তোমাদের কোনো ফেডারেশনের দরকারই নেই, তোমাকে ডাইরেক্ট আমি ডোমিনিয়ন দিয়ে দেবো। বাবা এটা তো বিরাট অফার। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2-তে তোমরা আমাদের হেল্প করো, আমরা যদি জিতে যাই, দেখো আমি তোমাদের তো ফেডারেশন দিয়েছিলাম, তোমরা নিজেও বানাতে পারো, আর বুঝতেই পারছো কতটা দুঃসাধ্য ব্যাপার এটা, রাজাদের রাজি করানো। প্রায় 550-এর উপর রাজা ছিল ইন্ডিয়াতে আর কি, সবাইকে রাজি করিয়ে একটা মানে কান্ট্রি বানানো হচ্ছে চাপের ব্যাপার না। তো তোমাদের আমি ডাইরেক্ট ডোমিনিয়ন দিয়ে দেবো আমরা জিতে যাওয়ার পরে, ঠিক আছে? তো মহাত্মা গান্ধী রাজি হয়েছে, এবং এইটাকেই আমি কি বলবো, এই যে 8ই আগস্ট 1940-তে ব্রিটিশরা আমাদের যে অফার দিয়েছে, এটাকেই আমি বলবো কি আগস্ট অফার। এবং এর কিছুদিন পর সময় গেছে, এর কিছুদিন পর চার্চিল, ইংল্যান্ডের যে তৎকালীন প্রাইম মিনিস্টার, এই যে টু ফর্মালাইজ
মানে একটা কথা বলে দিয়েছি, তাকে তার ফর্মালাইজ করতে হবে, কাগজ কলমে লিখতে হবে। টু ফর্মালাইজ আগস্ট অফার, উনি ইন্ডিয়াতে পাঠায় ক্রিপস মিশন। যে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, আমরা কিন্তু ধোকা দিইনি। দেখো আমরা 3টে লোক পাঠিয়েছি, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। এবার মানে তারা এসে কি বলছে যে আমি আগস্ট অফারকে ফর্মালাইজ করার জন্য, ঠিক আছে, অন পেপার সবকিছু ঠিক করার জন্য আমি কি পাঠিয়েছি, ক্রিপস মিশন পাঠিয়েছি। এবার ক্রিপস মিশন এসে কি বলছে যে হ্যাঁ আমরা তোমাদের ডোমিনিয়ন দিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, তো সেটা দেওয়ার কথা ছিল, কিন্তু দেখো যেখানে লতে না, যেখানে লেকিন কিন্তু প্রান্তু এসব থাকবে, বুঝতে পারবে সেখানে কোনো মানে গল্পটা ওখানেই সব থেকে সমস্যা আছে আর কি। ক্রিপস মিশনে কি বলেছে যে আমরা বলেছিলাম তোমরা যদি আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2-তে হেল্প করো, আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, আমরা তোমাদের ডাইরেক্ট ডোমিনিয়ন দিয়ে দেবো। আচ্ছা, তো ক্রিপস মিশন কি বলছে, হ্যাঁ আমরা যেটা বলেছিলাম সেটা এখনো বলছি, আমরা তোমাদের ডাইরেক্ট ডোমিনিয়ন দিয়ে দেবো। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমাদের তো এটা সব থেকে দুটো বড় পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ, দুজনকেই রাজি হতে হবে। হ্যাঁ বুঝলাম না, ব্যাপার হচ্ছে দেখো তোমাদের রিয়ার ইন্ডিয়ান, তোমাদের মেজর পপুলেশন হিন্দু আর মুসলিম না, তো সেক্ষেত্রে তো প্রচুর হিউজ সংখ্যক মুসলিম আছে যারা মুসলিম লীগ ফলো করে, আর বাকি রেস্ট অফ দি তাদের মধ্যে 90% ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে ফলো করে। তো আমাকে তো সবার কথা ভাবতে হবে, সেই জন্য আমি কি করবো, আমি তোমাদের ডোমিনিয়ন তো দিয়ে দেবো, কিন্তু তোমাদের ইউজুয়ালি বলতে গেলে একটা দুরকম পপুলেশন আছে আর কি। তো আমি তোমাদের ডোমিনিয়ন দিয়ে দেবো, কিন্তু দুটো মেজর পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগকে দুজনকেই রাজি হতে হবে। এবং আচ্ছা মুসলিম লীগ তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা হ্যাঁ গান্ধীজি বা নেহেরু সাহেব আপনি রাজি তো? হ্যাঁ আমরা ডেফিনেটলি রাজি, এখানে সমস্যার কি আছে? তাহলে মুসলিম লীগও রাজি হয়ে যাবে, স্বাধীনতা ছাড়া মানে কে বাঁচতে চায়, রাইট? মুসলিম লীগের জিন্নাকে গিয়ে বলছে যে আপনি রাজি তো? জিন্না বলছে না, আমার না, আলাদা একটা ডোমিনিয়ন চাই, আমার মুসলিম মেজরিটি এরিয়া নিয়ে আমার তো পাকিস্তান চাই। তাহলে কোথাও না কোথাও এই যে এবার গান্ধীজি রেগে গেছে, গান্ধীজি কি বলছে যে এই যে তোমার এই যদি কথাটা, মানে আগস্ট অফারের সময় তোমরা যেটা বলেছিলে যে কি আমরা তোমাদের ডাইরেক্ট ডোমিনিয়ন দিয়ে দেবো, তো কিন্তু তখন এই যে যদি কথাটা, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনকেই রাজি হতে হবে, এই যদি কথাটা আগস্ট অফারে কোথায় ছিল? এবার তো মানে সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, এবার তো মানে যাকে বলে ডু অর ডাই সিচুয়েশন চলে এসছে। এই রিটেলিয়েশনে আমরা লঞ্চ করব কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। এইখানেই গান্ধীজি বলবে যে হ্যাঁ ডু অর ডাই, এবার তো মানে করেঙ্গে ইয়া মারেঙ্গে, নালো তার হবেই না। তো আজকে ছিল আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিভাবে মানে হয়েছিল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে এই পর্যন্ত আমরা কিভাবে এসেছি, কিভাবে আমাদের ডোমিনিয়ন দেওয়ার কথা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা দেশ স্বাধীন করে দেবো। তো যদি ভিডিও ভালো থাকে লাইক করো, শেয়ার করো। নমস্কার।